This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব ছোটবেলায় রূপকথার একটা গল্প পড়েছিলাম, জানেন তো? সেই এক রাজকুমার, তাকে ওই ডাইনি বুড়ি সে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো কোথাও গিয়ে এক রাজকুমারী এসে তাকে ওই রূপোর কাঠি, সোনার কাঠি এ সমস্ত ছুঁয়ে ঠুইয়ে তার ঘুমটা ভাঙিয়েছিল রাত্রিবেলা। রাজকুমার তাকে দেখেছিল, দেখে ভালোও লেগেছিল, কিন্তু তারপর সকাল হয়ে আসছে দেখে আবার পাছে ডাইনি বুড়ি টের পেয়ে যায়, সেই জন্য আবার তাকে ঘুম পাড়িয়ে রেখে সে রাজকন্যা তো সে নিজের মতো চলে গেছে। এবার রাজকুমার পরে যখন আবার ঘুম ভেঙে উঠল, তখন দেখলো রাজকুমারী তো নেই। এবার কি হবে? সে সারাক্ষণ এই আছে এই নেই বলে ঘুরে বেড়াতে লাগলো। এই আছে এই নেইটা আমাদের রাজ্যে দারুণ একটা বাস্তব, জানেন তো? এর একটা সমার্থক জিনিস আমাদের রাজ্যে আমরা বারবার দেখতে পাই। সেটা হচ্ছে তার পোশাকি নাম শিল্প। শিল্প জিনিসটা আমাদের রাজ্যে এরকম না, সারাক্ষণ মনে হয় এই আছে এই হচ্ছে, হয় আর না। মানে ওই শীতকালের সোয়েটারের মতো, ভুটিয়ারা সব বসেছে সোয়েটার ফোয়েটারের পশোরা নিয়ে, সামনে ঠান্ডা পড়বে, গিয়ে একটা ভালো দেখে পছন্দ মতো সোয়েটার কিনে নিলেন। এবার একটা জম্পেশ ঠান্ডা পড়বো, গুছিয়ে সোয়েটার পরে ঘুরবো। দেখলেন ঠান্ডাই পড়লো না, ওই সোয়েটার আলমারিতে। পরের বছর ঠান্ডা পড়বে, তখন পরবো। ওই আশায় বাঁচে চাষা। আমাদের রাজ্যে শিল্পটাও ওরকম। প্রত্যেকবার আমরা ভাবি যে এইবার এলো বলে, এই হলো বলে। কিন্তু তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি অবশ্য বিভিন্ন রকম শিল্পর কথা আমাদের বলেছেন। তার মধ্যে ঝালমুড়ি আছে, চপ আছে, ঘুগনি আছে, কাশফুলের মধ্যেও শিল্পের অনন্ত সম্ভাবনা দেখতে পেয়েছেন। এগুলোর পেছনে সাধারণ মানুষকে বিনিয়োগ করতে বলেছেন। অকারণেই চাকরি করে মাথা খারাপ না করে এই সমস্ত করলে যে একটা নতুন রাস্তা খুলে যাবে, এগুলোর মধ্যেও যে একটা সম্ভাবনা লুকিয়ে আছে, এটা তিনি বারবার আমাদের বুঝিয়েছেন। আর বিরোধীরা তারা এসব নিয়ে শুধু কটাক্ষই করেছে। কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার মানুষ খুব কম আছে। তিনি সমস্ত কিছু অত্যন্ত প্র্যাকটিক্যাল দিক দিয়ে করেন। আরে নেই মামার চেয়ে তো কানা মামা সবসময় ভালো। চাকরি কোথায়? চাকরি নেই, তার বদলে একটা কিছু যদি আপনি করেন, সেটাই বা খারাপ কি? কিছু তো রোজগার হবে। দেখুন, এইভাবেই না তিনি সমস্ত কিছুর মধ্যে একটা সম্ভাবনা খোঁজেন। একদম আপাদ মস্তক একজন পজিটিভ ব্যক্তি আমি দেখি, জানেন তো? এই যেরকম দুর্গা পুজোর মধ্যে তিনি অনন্ত সম্ভাবনা টের পেয়ে গেছেন। আচ্ছা, সেটা আর কেউ হয়তো টের পায়নি, কিন্তু তা বলে তিনি যে ভেবেছেন সেটা কিরকমভাবে কটাক্ষ করার কোনো মানে হয় বলুন? এই তারা বুঝতে পারেনি যে এর মধ্যে একটা সম্ভাবনা লুকিয়ে আছে। তাই জন্য এই দুর্গাপুজোর কমিটিগুলোকে রাজ্য যেমন অনুদান দিচ্ছে, সেটাকে বাকিরা বাজে খরচা বলে ভেবে বসছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি শিওর তিনি বা তার সরকার এটাকে অনুদান নয়, বরং এই খরচটাকে বিনিয়োগ হিসেবে দেখছেন। কোনো শিল্প বা ব্যবসায় বিনিয়োগ যখন কেউ করেন, এবার খেয়াল করে দেখুন কেন বিনিয়োগ করেন, কিসের আশায়? যিনি চপের দোকান দেবেন বা ঘুগনির স্টল দেবেন, তারও মাথার মধ্যে একটা অঙ্ক খেলা করে। তিনি কিছু টাকা ওখানে লগ্নি করবেন, তার বদলে তিনি কিছু টাকা রিটার্ন পাবেন। এই লাভের আশাতেই তো সবাই লগ্নি করে। বিনিয়োগ করলাম কিছু টাকা, সেটা আরও বেশি টাকা হয়ে আমার হাতে ফেরত আসবে। এটাই তো বিনিয়োগের একদম বেসিক মন্ত্র। মুখ্যমন্ত্রী এই মন্ত্রটারই একদম সফল প্রয়োগ ঘটিয়েছেন। এবং সবসময় তিনি কিন্তু কথায় কথায় বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এবং তিনি নিজের ঘর থেকে শুরু করার মতো সমস্ত কিছু, আগে আপনি আচরি ধর্ম, অন্যদের শেখান, একদম হাতে কলমে করে দেখিয়ে দিয়েছেন। এতগুলো কথা কেন বলছি? ওই বললাম, প্রত্যেকটা কথার মধ্যে সম্ভাবনা লুকিয়ে থাকে, খেয়াল করেন না। এই 2024-এ রাজ্য সরকার 43,000 পুজো কমিটিকে 85,000 টাকা করে দিচ্ছে। এটা আপনাদের কালকে বলেছিলাম, আপনারা জেনে গেছেন অলরেডি। মানে পুজো কমিটি পিছু রাজ্যের বিনিয়োগ 85,000 টাকা। এভাবে ভাবেননি তো? আর দেখুন, সব কটা পুজো কমিটিকে যদি ধরেন, তাহলে রাজ্যের বিনিয়োগ
সব মিলিয়ে কত? প্রায় 365 কোটি। এবার এই টাকাটা রাজ্য যে বিনিয়োগ করেছে কিসের আশায়? লাভের আশায়। তো আপনারা তো ভাবছেন এ তো সেই পুরনো গল্প, সবাই জানে যে এগুলো দিলেন, দিয়ে লোকজন খুশি হলো, ভোট টোটের ব্যাপারে সুবিধা হবে, এরকম একটা। রাজনীতিকরা ভোট ছাড়া কিছু অঙ্ক কষেন নাকি? কষেন না, বুঝতে পারেন না আপনারা সবসময়। এই যে গত বছর পুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায় কি হিসেব দিয়েছিলেন আপনারা তো ভুলে গেছেন। তিনি বলেছিলেন যে পুজোয় প্রায় 82,000 কোটি টাকার টার্নওভার হয়েছে, মানে দুর্গা পুজোকে কেন্দ্র করে 82,000 কোটি টাকার ব্যবসা হয়েছে। দেখুন, এমনিতেই তো আমাদের রাজ্যে শিল্প সম্ভাবনা ওই বাক্সবন্দি হয়ে পড়ে আছে। সেখানে যদি এরকম পুজোর মতো একটা শিল্পকে, মানে পুজোকে যদি আপনি শিল্প বলে ধরে নেন আর কি, এবং ধরে নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে বলে দেখেন, তাহলে হোক না, কে বারণ করেছে? এমনিতেই তো ইউনেস্কোর স্বীকৃতি এসে গেছে, মানে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একটা শিল্প আর কি, ইন্টারন্যাশনাল কোয়ালিটিরও বলতে পারেন। পুজোটা দেখুন লম্বা হতে হতে প্রায় দিন 15 উৎসব হয়ে গেছে। এবার যদি এত টাকার ব্যবসা হয় তাহলে পুজোটা 1 মাসের হয়ে গেলেও ক্ষতি কি? হোক না, ভালোই তো। পুজো শিল্প এত লাভজনক বলেই তো রাজ্য তার অনুদানের পরিমাণটা, অনুদান না বিনিয়োগটা বছর বছর বাড়িয়ে চলেছে। কে না জানে? ওই ব্যবসার প্রাথমিক কথাটা আপনারা কিন্তু মাথায় রাখবেন, জানেন তো, টাকায় টাকা আনে, যত বেশি আপনি ঢালবেন তত বেশি লাভ আসবে। এটাই ব্যবসার একদম প্রাথমিক কথা, এটা আপনারা বুঝতে পারেন না সবসময়। দেখুন, এইটা রাজ্য সরকার কিন্তু বুঝেছে, তাই জন্য 25,000 টাকা থেকে শুরু করেছে, তারপর লাফে 70, তারপর 85,000 হয়ে আগামী বছর কোথায় পৌঁছবে 1 লক্ষ টাকা, সেইটাও কিন্তু বিনিয়োগের প্ল্যানটা, ব্লুপ্রিন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন। এটাও কিন্তু ওই ব্যবসার অঙ্ক মেনেই, ব্যবসায় ফিউচার প্রজেকশনটা, অর্থাৎ আগামী দিনে আপনি কী করবেন সেটাও কিন্তু তুলে ধরাটা এবং রেডি করাটা খুব জরুরি। 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। ঠিক আছে, 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। 2 বছরেরটা ডিক্লেয়ার করে দিলেন, বললেন তিনি এই বছরের ঘোষণার সঙ্গে সঙ্গে সামনের বছরের ঘোষণাটাও করে দিলেন। এবার এটাকে আপনারা যদি 2 বছর ভাবেন, আমি কিন্তু 2 বছর ভাবছি না, এটা আসলে 3 বছরের প্রজেকশান। খেয়াল করে দেখুন, এর পরের বিধানসভা ভোট কবে? 26 সালে। মুখ্যমন্ত্রী কোন সাল অবধি প্রজেকশান দিলেন? 25 পর্যন্ত। 26-এর ভোটটা সেটা কিন্তু পুজোর আগে হবে। এবার এই যে ধাপে ধাপে টাকাগুলো বাড়ছে, এবার বাড়িয়ে 85 করলেন, 70 থেকে 15,000 বাড়ালেন, এবার পরের বছর আরও 15 বাড়িয়ে 1 লাখ টাকা করবেন, এটা অ্যানাউন্সড। এবার তার পরের বছর সেটা বললেন না, কারণ কোথাও গিয়ে নির্বাচন বিধিতে আটকে যাবে, এখনও তো ভোটটা হয়নি। সবাই হয়তো বলবেন আগে তো ভোটটা হোক তারপর, কিন্তু তিনি প্রচ্ছন্নভাবে এটা সবাইকে বুঝিয়ে রাখলেন না যে এরপর আমরা যদি ভোটে জিতে আসি ওই 26-এ, তাহলে ওটা 1,15,000 হবে। এটাই বলে ফিউচার প্ল্যানিং, ব্লুপ্রিন্ট, ইনভেস্টমেন্ট প্ল্যানিং। এবং এই রকম ইনভেস্টমেন্ট প্ল্যানিং যদি থাকে, তার সাথে সাথে যে কোনো মানে একটা ব্যবসায় না রেভিনিউ প্রজেকশনটা খুব জরুরি। কীভাবে টাকা আসবে, কীভাবে আপনার লাভের অঙ্ক ঘরে উঠবে, সেটাকেও ধাপে ধাপে প্রজেক্ট করে দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লাভের অঙ্কটা ডেফিনিট কষে নিয়েছেন, কিন্তু সেটা আপনাদের বুঝতে দেননি। আপনাদের জন্য শুধু ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগ। এটাকেই বোধহয় ওই খুঁড়োর কল বলে। ওই যে সুকুমার রায় লিখেছিলেন না, কল করেছে নাজব রকম চণ্ডীদাসের খুঁড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো, সেই রকম কল। তো দেখুন, এইটা অবশ্য নতুন কিছু না, জানেন তো। খুঁড়োর কলটা আমাদের একটা জন্মগত অধিকার হয়ে গেছে, এটা সেই
স্বরাজ আমাদের জন্মগত অধিকার ছিল, সেরকম খুঁড়োর কলও আমাদের জন্মগত অধিকার হয়ে গেছে। কারণ নেতা নেত্রীরা তবে জবের থেকে রয়েছেন, তবের থেকে আমাদের নাকের ডগায় ওই খুঁড়োর কলটা ঝোলাচ্ছেন, সবাই গাজর ঝোলাচ্ছেন। তাতে কেন্দ্র রাজ্য কারোর মধ্যে কোনো ফারাক নেই। কেন্দ্র সরকারকে দেখুন, যে বাজেটটা সংসদে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেটা ভোটের বাজেট নাকি জোটের বাজেট সেটা নিয়েই তো অনেকে সংশয় প্রকাশ করে ফেললেন। আজ লোকসভায় না ব্যাপক হই হল্লা চলেছে, জানেন তো। মানে এইটা না ইদানিংকারের সব থেকে বড় হল্লা পার্টি ওই লোকসভাতেই হয়। ওখান থেকে যদি আপনি রেকর্ডিংগুলো, যেগুলো মোটামুটি আমরা দেখি ঠেকি আর কি, আজকাল দেখা যায় আর কি অনেক সময়, তো সেই রেকর্ডিংগুলো তুলে নিয়ে আপনারা যদি কোথাও মাইকে চালিয়ে দেন না, ওই বিভিন্ন জায়গায় যখন হাতি ঠাতি ঢুকে পড়ে তখন ওই হাল্লা পার্টি পাঠানো হয়, চিৎকার চেঁচামেচি করে ট্রেন কেরেস্তারা সব পিটিয়ে তারা হাতি ফাতিকে দূরে পালানোর ব্যবস্থা করে আর কি, তারাই আর কি। এবার সেইগুলোর বদলে অত কিছু না করে এই লোকসভার হট্টগোলগুলো ওখানে চালিয়ে দিন, আমি শিওর হাতি বাঘ যে যেখানে আছে উল্টো দিকে দৌড় দেবে, কেউ ত্রিসীমানায় ঘেঁষবে না। তবে আজকে বেশ বঙ্গকেন্দ্রিক একটা হল্লা পার্টি চলেছে, জানেন তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলতে উঠে একদম ঝড় তুলে দিয়েছিলেন, সে সমস্ত কথা বলবো, এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। কিন্তু আপাতত ওই খুঁড়োর কলটা নিয়ে বলি। দেখুন, কেন্দ্রীয় বাজেটটা ভোটের নাকি জোটের বাজেট সেটা নিয়ে যতই সংশয় থাকুক, একটা ব্যাপারে কোনো সংশয় নেই, কোনো কনফিউশন নেই, এই বাজেট পেশের পেছনে একটা জোট বার্তা রয়েছে, পরিষ্কার জোট বার্তা। অন্ধ্রপ্রদেশ আর বিহারের প্রতি সেই জোট বার্তা সরাসরি মানে প্রত্যক্ষ, আর আমাদের রাজ্যের প্রতি সেই জোট বার্তা প্রচ্ছন্ন মানে পরোক্ষ। কেন বলছি? দেখুন, বাজেটে যে পূর্বোদয় যোজনার কথা বলা হচ্ছে তাতে পশ্চিমবঙ্গের নামটা আছে, আর সেটাই বাংলার সামনের গাজর, যে গাজরটাকে ঝুলিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে জোটে যারা থাকেন তাদের জন্য এরকম সব বন্দোবস্ত হয়। মানে আপনারা বিহার আর অন্ধ্রকে দেখে নিন, আর ভবিষ্যতে যদি আরও কেউ জোটে আসেন, মানে যদি স্টান্সটা বদলান, তাহলে আপনারাও এরকম একটা কিছু পেতে পারেন। একটা ঝলক তার বাজেটে দেওয়া রইল আর কি, সম্ভাবনার রাস্তাটা দেখানো রইল। আর সেটার বিজ্ঞাপন কোথায়? না, বিজ্ঞাপনটা এই অন্ধ্র আর বিহার, ওটা তো কমপ্লিটলি বিজ্ঞাপন ওই বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্য। এবার উল্টো দিকটা ভাবুন, কেউ কেউ ভাবতেই পারেন যে দেশের বাজেট করতে গিয়ে দুটো রাজ্যের পেছনে এত টাকা ঢেলে বাজে খরচা করলেন না তো নির্মলা সীতারামন, মানে কেন্দ্রীয় সরকার, ব্যাড ইনভেস্টমেন্ট, এটা তো ব্যবসা বাণিজ্য হয়েই থাকে। এবার সেটার কারণ হিসেবে ভাবতে গিয়ে তারা ভাবতেই পারেন যে নীতিশ কুমারকে ভরসা করা আর সাগর তটে নাম লেখা দুটোই তো একই ব্যাপার, কখন যে মুছে যাবে খুঁজে পাবেন না। কিন্তু মুশকিল হচ্ছে, যেটাকে সাদা চোখে আমি আপনি দেখে বাজে খরচা বলে মনে করি, হয়তো সেটাই রাজনীতির চোখে গুড ইনভেস্টমেন্ট, ভালো বিনিয়োগ। ঠিক যেরকম বিনিয়োগ আমাদের মুখ্যমন্ত্রী করলেন, এই যে পুজোর অনুদানটা বাড়িয়ে 85,000 করলেন এবং সঙ্গে জুড়ে দিলেন সামনের বার 1 লাখ হবে। মানে তিনি জানেন এর পেছনে একটা তো অঙ্ক রয়েছে। আপনারা সবাই দেখছেন চারপাশে প্রবল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে একটা পরিষ্কার অঙ্ক আছে। তিনি কি জানেন? তিনি জানেন যে এবছর আমি 85 দিলাম, এটা এর আগেও আমি টাকা দিয়েছি, 70 দিয়েছি, সে 25 থেকে দিচ্ছি। লোকজন পেতে এবং পাওয়াটা বাড়ছে, এটাতে অভ্যস্ত হয়ে গেছে। এবার একবার যদি অভ্যস্ত যদি হয়ে যায়, তাহলে একটা পাওয়ার দাবি তৈরি হয়ে যায়। কিন্তু তখন যদি আপনি সেম জায়গায় রেখে দেন, তখন তাদের মনে হবে এটা তো আমাদের হওয়ারই কথা ছিল, এর মধ্যে নতুনত্ব কী আছে। তো সামনের বার যে আবার অঙ্কটা বাড়িয়ে দেবেন, সেটা সামনে ঝুলিয়ে দিলেন, ফলে এবার পেয়ে কেউ মুখ মুছে ফেলতে পারবেন না, জানেন তো। পরের বার তো ওই 1 লাখ টাকার লোভটা থাকবে না সামনে, ফলে তাদের মুখটা নিচু করেই থাকতে হবে। ভবিষ্যতের গাজরটা সবাই কীরকমভাবে আমাদের সামনে ঝোলাচ্ছে দেখলেন, সেটা কেন্দ্রের সরকার হোক বা রাজ্য সরকার। এবং শুধু ওই বললাম তো, শুধু সামনের বারের জন্য মুখ মোছা বন্ধ করে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে মাথা নিচু করে, তা নয়। তার পরের বারের জন্য সম্ভাবনা পরের বার জিতে আসলে আরও হয়তো অনেক বেড়ে যেতে পারে। এবার এই আশা, সেটাই তো তাদের সবাইকে গাজরের পেছনে ছুটিয়ে মারবে। সবাই ওই চণ্ডীদাসের খুঁড়োর মতো আমাদের সামনে
একটাই কল ঝোলাচ্ছেন। খয়রাতির কল বলুন, টাকার কল বলুন, আসলে বিনিয়োগের কল। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা, ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো, অতুল কীর্তি রাখলো ভবে চণ্ডীদাসের খুঁড়ো। বুঝতে পারছেন তো, কেন্দ্র আমাদের সামনে একটা খুঁড়োর কল ঝুলিয়েছে, আবার রাজ্য আমাদের সামনে খুঁড়োর কলের মতো করেই টাকা ঝুলিয়েছে। এটা অনেক ভাবনা চিন্তা করে, কালকেই বলছিলাম যে টাকা খরচ করা হচ্ছে পুজোর অনুদান হিসেবে, সেই টাকা দিয়ে কমসে কম 6,000 শিক্ষক 1 বছর অন্তত মাইনে পেতে পারে, এটা নিয়োগ করা যেতে পারতো। এটা তো ঠিক কথা। এই টাকাটা যেহেতু প্রত্যেকবার দেওয়া হচ্ছে, মানে রোল হচ্ছে, ওই টাকা দিয়ে মানে বছরের পর বছর শিক্ষকদের মাইনে চালিয়ে যাওয়া যেত, মানে পার্মানেন্ট চাকরি দেওয়া যেত, এটাও বোঝা যাচ্ছে। কিন্তু উল্টো দিকটা দেখেছেন, কতজনকে মাইনে দিতে পারতো রাজ্য, কতজন উপকৃত হতো? মাত্র 6,000 জন। কিন্তু ওই উপকৃতরা উপকারের কথা মাথায় রেখে ভোটটা দিতে যাবেন কি না, তার কি কোনো গ্যারান্টি আছে? এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? শূন্য পদ ছিল, রাজ্য সেই শূন্য পদ পূরণ করেছে, শিক্ষকরা পরিশ্রম করছেন, বিনিময়ে বেতন পাচ্ছেন। এই সমস্ত একদম সহজ সরল সমীকরণ, এটাই তো লোকে ভাবতেন। ফলে শিক্ষকরা তৃণমূলকেই ভোটটা দিতে যেতেন কি না তাই নিয়ে সন্দেহ থেকে যেত। এবার আসুন আরেকটা পয়েন্টে, সুকান্ত মজুমদার তিনি কাল কি বলেছিলেন রাজ্য ডিএ না দিয়ে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। এর বদলে মানে তার অর্থ হচ্ছে যে ক্লাবগুলোকে টাকা নিয়ে ডিএ দিতে পারত। এই অঙ্ক হলো। সুকান্ত মজুমদার যদি একটু ভাবেন, একটু তলিয়ে ভাবেন, তাহলে বুঝবেন এর পেছনের অঙ্কটা একদম অন্যরকম। রাজ্য সরকারের কর্মচারীরা তারা কি মনে করেন? তারা মনে করেন মহার্ঘ ভাতা তাদের প্রাপ্য, তাদের দাবি এটা, এই জন্যেই সেই দাবি আদায়ের জন্য তারা আদালতে যাচ্ছেন, মামলা করছেন। এবার দাবির ভিত্তিতে তারা যদি টাকাটা পেয়ে যান, ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়বে তারও তো কোনো গ্যারান্টি নেই। আর কেনই বা সেটার প্রভাব পড়বে? তারা ভাববেন আমরা আন্দোলন করেছি, আমরা মামলা করেছি, তাই জন্য টাকাটা পেয়েছি। এবার আরও তার সঙ্গে হিসেবটা করে দেখুন রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যাটা কত। এটা কিন্তু ভোট বাক্সকে প্রভাবিত করার মতো কিছু না। এবং সেটা যদি তাদের সঙ্গে তাদের ওই ফ্যামিলি ধরেন, সব কিছু মিলে, এবং এই যে সংখ্যাটা সেটাও তো গোটা রাজ্যে ছড়িয়ে আছে, মানে একটা বিধানসভা কেন্দ্রকেও প্রভাবিত করার মতো এটা কোনো ভোট ব্যাংক নয়। যেরকম ওই মতুয়া বা ওরকম ধরনের সংখ্যালঘু, এরকম বিভিন্ন ভোট ব্যাংক নিয়ে যে অঙ্কগুলো কষা হয়, সেইভাবে সরকারি কর্মচারী ভোট ব্যাংক জীবনে শুনবেন না। ফলে ওটা নিয়েও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা এতটুকু না থাকে, তাকে দোষ দেওয়া যায়? তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভেবেচিন্তে যেখানে বিনিয়োগ করেছেন, যেখানে এই 82,000 কোটি টাকার বেশি রিটার্ন আসার চান্স আছে, সেইখানেই তিনি বিনিয়োগ করেছেন। সেখানে টাকা ঢালা মানে রাজ্যের অর্থনীতিটা চলমান থাকা, রাজ্যের অর্থনীতিতে একটা বিরাট পরিমাণ টাকা ফ্লো করা। এই টাকা ঘুরতে ঘুরতে কোথায় কোথায় যাচ্ছে, একেবারে প্রান্তিক স্তর পর্যন্ত এই টাকার ফ্লো সেটা পৌঁছে যাচ্ছে। গত বছর যে 82,000 কোটি টাকার পুজোর ব্যবসা হচ্ছে বলে পুজোকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে, সেই টাকার একটা অংশ তো যারা ওই প্যান্ডেল বাঁধেন বা যারা কুমারটুলিতে মূর্তি গড়েন, সেই সমস্ত শ্রমিকদের কাছে পৌঁছচ্ছে। গোটা পুজো এত বিভিন্ন পেশার মানুষ জড়িয়ে থাকেন, তাদের সংখ্যা তো বিরাট। যত কমই হোক 82,000 কোটি টাকার একটা পার্সেন্টেজ তো তাদের সববার হাতে গেছে, তাই না? আর এখানেই মুখ্যমন্ত্রী একদম দক্ষ ব্যবসায়ীর মতো কাজ করেছেন। তিনি একদম পুরো অঙ্ক কষে পুরো জিনিসটা করেছেন। তাকে অর্থনীতিবিদও বলতে পারে। তিনি জানেন পুজোর অনুদান তিনি যত বাড়াবেন সেটা নিয়ে কথা হবে, বিরোধীরা কথা বলবেন, সমালোচনা করবেন, নেটিজেনরা সোশ্যাল মিডিয়া হাসি ঠাট্টা করবেন, কিন্তু তাতে কাজের কাজটা হয়ে যাবে। ওই প্রান্তিক মানুষগুলোর কাছে খবর পৌঁছে যাবে, তাদের হাতে এবারও টাকার জোগান আসবে, হয়তো আরও বেশি আসবে।
পাড়ার একটা ছোট্ট ক্লাব যারা ওই 8 চালা বেঁধে পুজো করতো, তারা হয়তো তাদের পুজোটা মোটামুটি 50,000 টাকার মধ্যে করে ফেলতো, ছোট্ট করে একটা পুজো করতো। সে এখন 1 লাখ টাকা খরচ করে পুজো করবে, তারপরে তার পুজোর বাজেটটা ডাবল হয়ে গেল। ওই ক্লাব যারা হয়তো 10,000 টাকার মূর্তি কিনতো, তারা এখন মূর্তি কিনতে কুমোরের কাছে 20,000 টাকার বায়না দেবেন। হয়তো 30,000 টাকার প্যান্ডেল করতো, এবার 50,000 টাকা প্যান্ডেলওয়ালাকে দেবে। এটাই তো সহজ অঙ্ক। হ্যাঁ, এর বাইরে কতটা অন্য খাতে যাবে, পকেটে যাবে, এই সমস্তগুলো তো আছে, আমরা সেগুলো ধরছি না। আমরা টার্গেটের দিকটায় আমরা মাথা রাখছি, একদম সোজা সহজ যে অঙ্কটা সেইটাই মাথায় রাখছি। ওই পকেটে ঢোকার ব্যাপারগুলো কিন্তু বাঁকা পথ, কিন্তু খেয়াল করে দেবেন সেগুলো যেখানে ঢুকলো সেই পকেটগুলোও কিন্তু কেনা হয়ে রইল, ফলে ওটারও একটা ইনভেস্টমেন্ট ভ্যালু আছে, সেটা ছেড়ে দিন। এই দিকটা দেখুন, এই যে জায়গাগুলোয় যে মানুষগুলো উপকৃত হবে তারা কিন্তু মনে রাখবে রাজ্য সরকার অনুদানের টাকাটা বাড়িয়েছে বলেই তাদের হাতে বাড়তি টাকাটা এলো। এই বাড়তি পাওয়ার জন্য যে কৃতজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের মনে জমা হবে, সেটাই তো এই ভোট বাক্সে গিয়ে, ভোট মেশিনের সামনে গিয়ে আশীর্বাদ হয়ে ঝরে পড়বে। এটাই তৃণমূল কংগ্রেসের পুজোর পুঁজি, যেটা 2026-এ মানে এখন ইনভেস্ট করা হলো, 2026-এ গিয়ে সেটা তৃণমূলের ধারণা এটা যদি ফিক্সড ডিপোজিট হয় তাহলে 2026-এ ম্যাচিওর করবে, আর যদি এটা ওই শেয়ার বাজারের মতো কোনো জায়গায় বিনিয়োগ হয় তাহলে 2026-এ তৃণমূল তার রিটার্ন চাইবে। পুজোর বাজেট নো ডাউট যত দিন গেছে বেড়েছে, তাদের থিমেরও বাজেট বাড়ছে। হ্যাঁ, থিমেরও বাজেট বাড়ছে, কাজের কোয়ালিটিও অন্যরকম হচ্ছে। দুর্গা মূর্তির বাজেট বেড়েছে, আমি থিমের আর্টিস্ট হিসাবে বলতে পারি যে হ্যাঁ, আমাদের প্যান্ডেলের বাজেট বেড়েছে এবং আমাদের যারা কাজ করে তাদের মজুরিও বেড়েছে, এরকম নয় যে বেড়েছে। যারা বাঁশ বাঁধে, যারা বাটামের কাজ করে, কাঠের কাজ করে, যারা ছোট ছোট অর্নামেন্টাল ওয়ার্ক করে, প্রত্যেককে নিয়ে কাজ করায়। ধরুন এক একটা প্যান্ডেলে 100-120 জন এরকম লোক লেগেই থাকে, বিভিন্ন মেটেরিয়ালসের উপরে কাজ হয়। এটা তো গেল পুজোর অনুদানের পেছনে অর্থনৈতিক ব্যাখ্যা। দেখলেন তো, এক একটা পুজোয় প্রায় 100-150 জন কাজ করেন বিভিন্ন রকম মানুষ। এবার যদি বিভিন্ন জায়গায় যত 85,000 পুজো, এগুলোতে যদি আপনি এরকম 100-150 করে লোকজনকে জুড়তে থাকেন, এবার তাদের পরিবার তারা যেখানে খরচ করবেন, মানে চেন সিস্টেমে কত দূর অবধি গোটা বিষয়গুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে, খেয়াল করতে পারছেন? এটা পুজোর অনুদানের পেছনে অর্থনৈতিক ব্যাখ্যার একটা সামাজিক দিক, আরও একটা সামাজিক দিক আছে, সেটার সঙ্গে আবার রাজনৈতিক ব্যাখ্যাটা জড়িয়ে আছে। কিন্তু এই দুটো বিষয়ও ঘুরিয়ে কিন্তু অর্থনীতির ওপরেই নির্ভরশীল। আর অর্থনীতিতে কি বলে জানেন, যখন অর্থনীতিকে সবথেকে বেশি চাঙ্গা করার দরকার হয়, কোথাও গিয়ে অর্থনীতি যদি একটু ধাক্কা খায়, ধুঁকতে থাকে, দুর্বল হয়ে যায়, তখন সবথেকে বেশি অর্থনীতিকে চাঙ্গা করতে পারে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করা হয়। অর্থাৎ নির্মাণ শিল্প, পরিকাঠামো নির্মাণ, এগুলোর ওপর যত বেশি বিনিয়োগ করা হবে তত বেশি অর্থনীতি দ্রুত চাঙ্গা হবে। এই জন্য খেয়াল করে দেখবেন, এই বিশ্বকাপ ফুটবল যেখানে যেখানে আয়োজন করা হয় না, সেখানে অর্থনীতির একদম পুরো আমূল পরিবর্তন হয়ে যায়, কারণ বিভিন্ন ধরনের পরিকাঠামো উন্নয়ন হয়, ফ্লাইওভার, রাস্তা, অনেক স্টেডিয়াম তৈরি হয়, অসংখ্য মানুষও আসেন সেখানে। এই বিষয়গুলোর জন্যই তার পেছনে প্রচুর টাকা লগ্নি হয়, হোটেল তৈরি হয়, সব মিলিয়ে অর্থনীতিটা একদম বদলে যায়। যে দেশে বিশ্বকাপ ফুটবল হয় সে দেশের অর্থনীতির হাল ঘুরে যায়। এবার আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে একটা বিপুল অঙ্কের অর্থনীতিতে লগ্নি হয়েছে, এই টাকাটা জোগাড় করা খুব মুশকিল, কিন্তু যেহেতু সবাই জানেন যে রিটার্নটা কী মাত্রায় আসবে, তাই জন্য স্পন্সররাও কিন্তু লগ্নি করে এবং এই টাকাটা অর্থনীতির মধ্যে গিয়ে স্রোতের মতো বয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভেবেচিন্তে এই পুজোর খাতে টাকা দিচ্ছেন, সেটা নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন, এবং সেটার পেছনে যে তার বিভিন্ন রকম অঙ্ক আছে, এটা যে একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্কের দরজা আমাদের চোখের সামনে খুলে দিচ্ছে, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই যেমন আমি এখন চোখের সামনে অনেকগুলো ক্লাব আর সেই ক্লাবের ইয়াং মেম্বারদের দেখতে পাচ্ছি, এটার মধ্যে এটা রাজনীতির অঙ্ক আর কি। আমাদের ছোটোবেলায় দেখেছিলাম, তখন কী হতো বলুন তো, মানে ক্লাবে আমাদের ধরুন যে ব্যাচটা, তার ওপরে 2-3টে ব্যাচ, আপনি যদি খেয়াল করে দেখবেন আপনাদের সময়ের জন্য সত্যি সেই সময়টায় দেখবেন একটা বড় অংশ
তারা কিন্তু বেকার থাকতেন, হয়তো বাড়িতে একান্নবর্তী পরিবার, খাচ্ছেন দাচ্ছেন যেভাবেই আছেন, কিন্তু বাইরে আড্ডা মারছেন আর এই সময় নষ্ট করছেন, এইভাবেই সময়টা চলে যেত। কিন্তু ক্লাব করতেন, বাকি সব কিছুর মধ্যে থাকতেন, সামাজিক কাজকর্ম করতেন, কিন্তু পেশাদারিভাবে বিরাট কিছু কখনো করতেন না। কিন্তু এখন আমাদের পরের প্রজন্মগুলো, যখন আমরা জুনিয়র ছিলাম, তাকিয়ে দেখেছিলাম যে আমাদের পরের প্রজন্মগুলো তারা কিন্তু শুরুর থেকেই তাদের দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে। সেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বিভিন্ন প্রফেশনাল কাজকর্মের সাথে যুক্ত, সবার মধ্যে একটা পেশাদারি ভাব এসে গেছে, কিছু না কিছু করছেই, আর কিছু না করুক সিন্ডিকেটের কাজ করছে। এই প্রফেশনাল মানসিকতা চলে এসছে, তার ফল কি হয়েছে তারা প্রত্যেকেই জানে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এটা যত বেশি মানুষ বুঝবেন রাজনীতিকদের তত বেশি সুবিধে। ফলে এই যে ক্লাবগুলোকে হাতে গরম টাকা পয়সা দেওয়া হচ্ছে, ক্লাবের ছেলেরাও জানে এই যে এক্সট্রা টাকাটা পেলাম, এটা তো এমনি এমনি দেওয়া হলো না, আবার কোথাও গিয়ে খাটনি কমলো, বাইরে চাঁদা তোলার ঝামেলা কমলো, হাতে গরম টাকা পেলাম, তার বদলে আমাকেও কিন্তু কৃতজ্ঞতার প্রতিদান দিতে হবে। এই প্রতিদানটা যদি তরুণ প্রজন্ম দেয় তাহলে কত বড় লাভ বুঝতে পারছেন। একটা প্রজন্ম সে তো চলবে এখন, ইয়াং প্রজন্ম মানে একটা লম্বা সময় ধরে একদম সিকিউরড ভোট ব্যাংক, এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় হিট করে গেছেন। বিশেষ করে দলে যখন ওই নবীন প্রবীণ দ্বন্দ্বটা চলছে, এরকম একটা সময় যদি এইভাবে নবীন প্রজন্মকে কাছে টানা যায়, তাহলে তার নেতৃত্বে ওই নবীন স্রোতটা বেশ জোরালো থাকবে। ফলে কোথাও ওই নবীন প্রবীণ দ্বন্দ্ব হলে নবীনদের দিয়েই নবীনদের সামলে দেওয়া যাবে, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটাও তো একটা অঙ্ক। এই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, যতই লোকে ছিচি করুক বা বলুক এইভাবে টাকা খয়রাতি কেন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন সব লোকে সব কিছু ভুলে যাবে ওই পুজোর সময়, সবাই আনন্দে গা ভাসিয়ে দেবে। যখনই প্যান্ডেলে প্যান্ডেলে আলো জ্বলবে, চারপাশে রাস্তায় ঝলমল করবে আর মাইক বাজতে শুরু করবে, ঠাকুর ঢুকছে, ঢাকের বোল, ব্যাস এই যাবতীয় চিন্তা ভাবনা, বিরোধিতা, ঠাট্টা মস্করা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই স্বরগুলো, বিরুদ্ধ স্বরগুলো, সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা উৎফুল্ল হয়ে নাচতে নাচতে রাস্তায় বেরিয়ে পড়ব। আর তখন এই সেন্টিমেন্টটা, এই হ্যাপি মুডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূলধন হয়ে যাবে। পুরো ডিএস সমস্যাটা হয়তো মিটে যেত এইটা, আর এটা যদি না মিটতো, লাস্ট 2 বছরের টাকা দিলে মিটে যেত। 600 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী চন্দ্রযান বানিয়ে চাঁদের মাটিতে ভারতবর্ষের পতাকা পুঁতে দিয়ে এসেছিলেন। ইনি গত 2 বছরে সেই 600 কোটি অলরেডি খরচা করে ফেলেছেন। এবারে প্রায় 400 কোটি, 450 কোটির কাছাকাছি। এই টাকায় কত লোকের চাকরি হতো। মমতা ব্যানার্জি যখন আগে ক্লাবগুলোকে টাকা দিয়েছিলেন, তখন বিরোধীরা বলেছিল এই ক্লাবগুলো নাকি মদ মাংস খেয়ে টাকা নয়ছয় করবে, কিন্তু প্রচুর ক্লাব নিজেদের সদর্থক ভূমিকায় ভালো ভালো কাজ করে এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছিল। সুতরাং যুব সমাজকে একদিকে যখন উন্নত করার চেষ্টা, অন্যদিকে এত বড় সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে যখন একটা আন্তর্জাতিক স্তরে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন, সেই জায়গাটায় এই বাংলা বিদ্বেষী বিরোধীদের গাত্রদাহ হচ্ছে। তাই বাংলা বিরোধী বিজেপি এই ধরনের কুৎসা করছে। মনের বিশ্বাসের ভিত্তিতে নয়, যা রাজনীতির লাভ অলাভের ভিত্তিতে তৃণমূল আর বিজেপি চলে। খুব খারাপ হচ্ছে, এটা হবার কথা না। দিয়ে দেবে না, অন্য কিছু করবে না, কিছুই না, আর মানুষের ট্যাক্সের টাকায় দান খয়রাতি করবে, এটা চলতে পারে না। যাই বলুন, এগুলো কিন্তু সব হতাশার বহিঃপ্রকাশ। একটা কথা একটু বড় হয়ে শুনেছিলাম, এখনও মনে আছে, আপ্তবাক্য বলে মেনে নিয়েছি যেদিন থেকে শুনেছি। জানেন তো, যেদিন থেকে শুনেছিলাম যে সচেতন লোকেরা সুখী হয় না, সুখী লোকেরা নির্বোধ হয়, সেদিন থেকে বুঝে গেছি আমাদের ভবিষ্যৎটা কি হবে। রাজনীতির দিক থেকে একবার কথাটা ভাবুন, কোনো শাসক কি চায় তার প্রজারা সচেতন হোক? শাসক যখন বলছি তখন নিজেদের প্রজা বলেই ভাবছি, এটাও তো বুঝতেই পারছেন। এবার ভাবুন তো সেই হীরক রাজার থিওরিটা, এরা যত বেশি জানে তত কম মানে। উল্টো দিক থেকে ভাবুন, যত কম জানে তত বেশি মানে। শাসক তো বশংবদ প্রজাই চায়, এরকম কোনো প্রজা চায় নাকি যে কথায় কথায় প্রশ্ন করে, বিরোধিতা করে, প্রতিবাদ করে? দুর্মশাই। শাসক চায় এই সমস্ত ইস্যু টিস্যু, চারপাশে যা যা রাজনৈতিক কর্মকাণ্ড,
রাজনৈতিক ইস্যু যদি বলেন সেইগুলো, এগুলো সব থেকে মানুষ ভুলে থাকুক, মানুষ আনন্দে থাকুক, তুরীয় আনন্দে, দুহাত তুলে সারাক্ষণ নাচতে নাচতে ঘুরে বেড়াক। এই সমস্ত বিষয় নিয়ে কেউ মাথাই ঘামাবেন না। শাসক শাসকের মতো যা করা তাই করে চলে যাবে, কেউ তাকে প্রতিবাদ করবেন না, কেউ তাকে থামাবেন না। এটাই শাসক চান। ফলে আমাদের শাসকও যদি এটা চান তাতে কোনো অস্বাভাবিকতা নেই। শাসকের অঙ্কে শাসক কিন্তু এখন পর্যন্ত নির্ভুল। যাই বলুন, ওই কেশবচন্দ্র নাগ, রাধানাথ সিকদারকে ভুলে যান। বাংলার সর্বকালের সেরা ম্যাথামেটিশিয়ান কে জানেন? আমার মতে একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের অঙ্কে অন্তত ওনার ধারে কাছে কেউ নেই এখন পর্যন্ত। ওনার মতো কেউ বোঝেননি, মেলাতেও পারেননি। একদম পরিষ্কার কথা বলছি, গত 10 বছরের হিসেব দেখছি তো, আরও তার আগের সময় থেকে দেখুন, ভবিষ্যতেও দেখতে পাবেন। এবং অদূর ভবিষ্যতে যা দেখছি তাতে এরকম ভোট অঙ্কে মাথাওয়ালা কাউকে পাওয়ার সম্ভাবনা খুব কম। কাউকে দেখতে পাচ্ছি না। যেটা উনি করেছেন, ভোটের অঙ্কে করেছেন, ভোটের অঙ্ক কষে ফলাফল একদম মিলে গিয়ে তলায় কাটাকুটি একদম পারফেক্ট নম্বর, ভাগ মিলে গেছে। উনি অঙ্ক মিলিয়ে যাচ্ছেন, আর বিরোধীরা ভোটের মানে লক্ষ্যে কোথায় ভোট এই করে ওই ঝোপের চারপাশে লাঠিপেটা করে যাচ্ছে। ঝোপের ভেতর যা থাকার সেটা কিন্তু নিরাপদে বহাল তবিয়তে থেকে যাচ্ছে। মানে যাবতীয় কিছু কথাবার্তা খেয়াল করে দেখুন, নন ইস্যু নিয়ে হচ্ছে। ওকে গালাগাল করলো, ওকে তাই বললো, এই করলো সেই করলো, কোনো মানে নেই। কিন্তু আপনার আমার কিচ্ছু এসে যায় না, সেইগুলো নিয়ে সবাই কথা বলছে, এমনকি বিরোধীরাও কথা বলছে। আর আসল ইস্যুগুলো আড়ালে, ওই ঝোপের আড়ালে। শাসক মাত্র তো সেটাই চায়, প্রত্যেক শাসক চায় যত ইস্যুগুলো ঝোপের মধ্যে থাকবে, এই ভোট বাক্সটা তত বেশি নিরাপদ থাকবে। এটাও দিনের আলোর মতো পরিষ্কার। এই আলোয় আরও বেশ কিছু জিনিস জানেন তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আর সেই জন্য মনে হচ্ছে আরও সেই যা দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সামনে বলেই ফেলি, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অঙ্ক কষছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খাতা দেখছেন। না, এটা ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্কের খাতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেক করছেন। তিনি চেক করছেন, তবে কেন্দ্রীয় সরকারের অঙ্কের খাতা। কেন্দ্রীয় সরকারের খাতা নর্মালি দেখার কথা হচ্ছে ওই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজি। তিনি আবার এমন কড়া খাতা দেখেন যে মনমোহন সিংয়ের সরকার ডাহা ফেল করে গেছিল তার কাছে। তাছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মনে হচ্ছে এক্সামিনার হয়ে গেছেন, বাজেটের খাতাটা নেড়ে চেড়ে দেখেছেন খুব কড়া করে। তৃণমূলের অফিসিয়াল কালার কি আপনারা জানেন, সবুজ। এবং একটা সময় কেন মানে লাল রঙটা এই ঘাস ফুলের জমানায় প্রায় নিষিদ্ধ, এটাই তো আপনারা দেখেছেন। যার জন্য ওই লাল বাড়ির থেকে সাদা নীল বাড়িতে নবান্নে চলে গেল ওই রাজ্য রাজনীতির প্রধান ভর কেন্দ্রটা, প্রশাসনের প্রধান ভর কেন্দ্রটা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম অন্যরকম, জানেন। তিনি তো নবজোয়ারের কাণ্ডারি। তিনি পকেটে লাল পেন নিয়ে বলতে উঠলেন নির্মলা সীতারামনের এই বাজেট ভাষণের জবাবি ভাষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় না, আমি দেখছিলাম মনে হচ্ছিল ওই লাল পেনটা কার্যত তরোয়ালের মতো চালালেন। হ্যাঁ, বিজেপির পরীক্ষার খাতা, তৃণমূলের অ্যাসেসমেন্ট, মানে অভিষেকের অ্যাসেসমেন্টে একেবারে রক্তাক্ত হয়ে গেল। এখানে কাটা, ওখানে ঢেরা, এখানে ঢেরা। একদম যে খাতাগুলো আপনার আমার ছোটোবেলায় দেখলে বুকের ভেতর কীরকম যেন এটা করতো, আর বাড়ির কথাটা চিন্তা করে প্রাণটা একদম শুকিয়ে যেত, সেই একই কাজ করলেন তিনি এই বিজেপির ক্ষেত্রে। এবার এইটা যদি খাতার ছবি হয়, তাহলে ভবিষ্যতে বাড়ি মানে ওই জনগণের কাছে গেলে কি হবে সেটা ভেবে কিন্তু যে কোনো লোকের বুক শুকিয়ে যেতে বাধ্য। It has been planned by two and executed for two. It's an anti-people budget crafted to bribe two political parties and buy time before the government implodes. It's a creaky, shaky coalition. Coalition means cooperation. Coalition means collaboration. Coalition means cohesion. But after yesterday, one thing is very clear, sir. That coalition means appeasement and compensation.
onions are up by 43%, 41%, and potatoes 39%. এই জন্য জানেন তো গুরুজনেরা বলেন স্থান কাল পাত্র দেখে কথা বলতে হয়। গুরুজনেরা যেটা বলেননি সেটা হলো স্থান কাল পাত্র দেখে কথাও শুনতে হয়। এই জন্যই তো কিছুক্ষণের জন্য গুলিয়ে গেছিল। মানে এই যে তোষণ শব্দটা বললেন না, এই শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে তার কাছে কোয়ালিশনের মানে হচ্ছে তোষণ, অ্যাপিজমেন্ট। এই তোষণ শব্দটা তো আমরা সচরাচর বিজেপি নেতাদের মুখে শুনে অভ্যস্ত। এই বিজেপি নেতাদের বিরুদ্ধেও যে তোষণের অভিযোগ কেউ তুলতে পারে সেই ধারণাটাই তো এতদিন আমাদের ছিল না। আচ্ছা, সেই ধারণাটা তৈরির চেষ্টাই কি এই সংসদ থেকে শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মনে হচ্ছে জানেন তো, যে মুডে যেভাবে বললেন না তাতে মনে হচ্ছে তিনি পুরো ন্যারেশনটা বদলে দিতে চাইছেন। রাজনীতিকদের এই প্রত্যেকটা পদক্ষেপ এটা কিন্তু ওই ভোটের লাভ ক্ষতির হিসেব কষে দেখে তারপর তারা করেন, এমনি এমনি করেন না। অন্যের কাছে যেটা লাভজনক সেটা নিজের কাছে নাও হতে পারে, আর নিজের কাছে যেটা ক্ষতি সেটা তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পছন্দ করেন। ঠিক এইভাবেই বিজেপির তোষণের অভিযোগটা ধার নিলেন ধরতে পারি অভিষেক, আর তারপর কি করলেন না বিজেপির বিরুদ্ধেই সেটা ব্যবহার করে দিলেন। কি অসাধারণ বলুন তো, আলু পেঁয়াজের বাজার দর এটা যে তার রাজ্যে এটা একটা তাদের জন্য রাজ্য সরকারের জন্য একটা বড় অস্বস্তি, এটা অভিষেকের থেকে ভালো আর কে জানে। এই জন্যই তো এখানে এই টাস্ক ফোর্স ফাস্টফোর্ড 10 দিনের সময় কত কিছু হয়েছে, লোকজন তিতি বিরক্ত হয়ে উঠেছে, সেটা খুব ভালো করে জানে শাসক দল। কিন্তু সেটাকে কতটা সযত্নে কেন্দ্রের বিজেপি সরকারের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন অভিষেক বুঝতে পারলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজার দর নিয়ন্ত্রণে আনতে 10 দিন সময়সীমা দিয়েছিলেন ওই টাস্ক ফোর্সের সদস্যদের। তারা রেগুলার বাজারে ঠাজারে গেছেন, কিছু হয়নি, এক ফোঁটা দাম নামেনি। কিছু কিছু জায়গায় যখন টাস্ক ফোর্সের লোকজন গেছে তখন দাম একটু কমিয়েছেন, যেই তারা বাজার থেকে বেরিয়ে গেছেন দাম যেকে সেই হয়ে গেছে। আর এখন 10 দিন পেরিয়ে গেছে, সুতরাং লক্ষণ রেখা পার, যে যার মতো আপনা হাত জগন্নাথ বলে নেমে পড়েছেন, নিজের মতো কাজকর্ম করে যাচ্ছে। মাঝখান থেকে ওই আলু ব্যবসায়ীদের সমিতি তারা একটা ধর্মঘট ডেকেছিল, এখন মন্ত্রী বেচারাম মান্না তাদের অনেক বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেছেন, কিন্তু দাম সেটা কিন্তু যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। ফলে বুঝতে পারছেন যে অস্বস্তির কাঁটাটা খচখচ করছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে কী বললেন? বাজার দর বাড়াটা বিজেপি সরকারের ব্যর্থতা। এবার যেটুকুনি জানালে ভোট ব্যাঙ্কটা মজবুত হয়, যেভাবে জানালে ভোট ব্যাঙ্কটা একদম সলিড হয়, সেটাই করেন নেতারা। যেমন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুর আর জলপাইগুড়ির ভোটারদের কি জানালেন? বললেন আপনারা ভোট দিয়ে বিজেপিকে তো জেতালেন, কিন্তু সাংসদরা সংসদে গিয়ে বন্যা ত্রাণের টাকা আনতে পারলেন না। 5টা রাজ্য, 5টা রাজ্য তারা বন্যা ত্রাণের টাকা পেল, বাংলা পেল না। মানে শুধু বিজেপির বাজেটের খাতাটা তিনি লাল কালিতে রক্তাক্ত করলেন না, পরের পরীক্ষা মানে বিধানসভা ভোটে ওই দুটো জেলায় যাতে বিজেপি ডাহা ফেল করে, দিল্লিতে বসে তার ব্যবস্থাও করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, গত বিধানসভা নির্বাচনে আলিপুর দুয়ারে একটাও আসনে জেতেনি তৃণমূল কংগ্রেস। ওই সুমন কাঞ্জিলাল পরে উত্তরীয় বদল করেছেন, বিজেপির হয়ে জিতে তৃণমূলে যাওয়ার জন্য উত্তরীয় বদল করেছেন, অনেকটা বৈষ্ণবদের কণ্ঠী বদলের মতো। খাতায় কলমে কোথায় আছেন ছেড়ে দিন। এবার জলপাইগুড়িতেও বিজেপির জমজমাট সংগঠন, সেখানকার মানুষ তারা বিজেপির পাশেই আছেন, অন্তত এই লোকসভা ভোট অবধিও তাই দেখা যাচ্ছে। সেখানকার মানুষের মনেও এই বঞ্চনার জ্বালাটা জ্বালিয়ে দিতে চাইছেন অভিষেক। সেটা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু বিজেপির যেটুকুনি রয়েছে অল্প রইয়া থাকি, তাই তো তার যাহা যায় তাহা যায় হয়ে যাবে আর কি। আচ্ছা, সেটা তাদের মাথায় আছে তো? আগেরটা যারা বোঝাতে পারেননি, এই পরেরটা তারা বুঝিয়ে সুঝিয়ে লোকজনকে সঙ্গে রাখতে পারবেন তো? অবশ্য রাজ্য বিজেপির নেতাদের কি মাথায় আছে জানি না, কিন্তু নির্মলা সীতারামনের মাথায় নিশ্চিতভাবেই আছে। কারণ আজ রাজ্যসভায় তিনি যে অভিযোগটা করেছেন যে বাংলায় কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করা হয় না, সেই ব্যাখ্যাটাও অন্তত এই সাধারণ মানুষগুলোকে একটু অন্যরকম ভাবনা চিন্তা করতে বাধ্য করতে পারে। কিন্তু সেটা বোঝানো যাবে তো? Despite
6 out of 8 MPs from PCs that falls under the northern part of Bengal being from BJP. This is the kind of discrimination meted out to our state. I hope people of Jalpaiguri and Alipurduar are watching this and listening to what I'm saying. That the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance. And you have the audacity to ask me now? Bengal should correct its course. Sir, I challenge the Honorable Finance Minister कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके 10 পয়সা যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি একবার বলিনি, দুবার বলিনি, 1000 বার বলেছি। ব্যারাকপুরে অর্জুন সিংকে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন 2019-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং জিতেছিলেন, অভিষেক রাজনীতি ছাড়েননি। আর এই যে শ্বেত প্রকাশের দাবি, এটাও কিন্তু বিভ্রান্তিকর। কেন্দ্র তো স্পষ্ট বলছে তোমরা হিসেব দাওনি, তাই টাকা আটকে রাখা হয়েছে। এবার যারা টাকা আটকে রাখার কথা প্রকাশ্যে ঘোষণা করছে, বুক বাজিয়ে বলছে কেন্দ্র তারা টাকা আটকে রেখেছে, তারা টাকা দিয়েছে, কোথাও তো দাবি করছে না। ফলে টাকা দিয়েছে তারা, এটা দেখানোর তাদের কোনো দায় কোথায়? তারা কেন এই ব্যাপারে সে টাকা দিয়েছে এই শ্বেতপত্র দেবে? কেনই বা দেবে, কী করেই বা দেবে? তারা তো বলছে তারা আটকে টাকা দেয়নি। এবার তার কারণটা তারা বুঝিয়ে দিয়েছে, সেটাও বলে দিয়েছে যে এটা দুর্নীতি, হিসেব নেই, দুর্নীতি হয়েছে, সেই জন্যে তারা টাকা দিচ্ছে না। এবার তৃণমূল সরকারকে এটা নিয়ে কিন্তু বিজেপির কোনো নেতার পাল্টা চ্যালেঞ্জ করা উচিত। তারা বলতেই পারেন তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছো, হিসেব নিকেশ দিয়েছো, তার শ্বেতপত্রটা প্রকাশ করো না। বাংলার সরকারের কিন্তু হিসেব নিকেশ প্রকাশ করে দেওয়া উচিত, জানেন তো। কারণ এইরকম প্রচার, এরকম কথাবার্তা ওপেন হচ্ছে পুরো কেন্দ্রের, মানে এই যে অর্থমন্ত্রী বললেন, গোটা দেশ দেখলো না। রাজ্যে অবিজেপি রাজ্য তো আরও অনেক রয়েছে, তারা সকলে টাকা পায়, শুধু বাংলাকে টাকা দেয় না কেন্দ্র, বলে হিসেবে গরমিল রয়েছে। এটা কি একটা ভালো প্রচার নাকি আমাদের রাজ্যের জন্য? কংগ্রেস শাসিত রাজ্যগুলোও পায়। প্রতিহিংসা যদি নেওয়ার হতো তাতে সকলের বিরুদ্ধেই নিত। মাঝখান থেকে বাঙালির ইমেজে তো কাদা লেগে যাচ্ছে। ইমেজ বাঁচাতেই কেউ কেউ অবশ্য একটু অন্যরকম ভাবনা চিন্তা করছেন, যেরকম সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গকে তিনি বাংলা থেকে আলাদা করে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগ করার প্রস্তাব দিচ্ছেন। তার অবশ্য বক্তব্য উত্তরবঙ্গ বাংলাতেই থাকবে, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের অংশ হয়ে যাবে। তাহলে তারা উত্তর পূর্বাঞ্চল যে সমস্ত বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সাহায্য, কেন্দ্রীয় সাহায্য পায়, সেগুলো তারা পাবে। অর্থাৎ যে বিশেষ সাহায্যর কথা এই বিরোধীরা বলছেন যে শুধু দুটো রাজ্য পেয়েছে, বিহার আর এপাশে অন্ধ্র, সেটার একটু ভাগ, মানে ওইটার না, কিন্তু আরেকটা কোনো একটা বিশেষ সাহায্যের ভাগ বাংলার একটা অংশ যাতে পায়, তার প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। কোন অংশ? না উত্তরবঙ্গ। কোন উত্তরবঙ্গ? না যেখানে বিজেপি একটু নিজেরা শক্তিশালী, বেশি আসন টাসন পেয়েছে। এই অবধি তো ঠিক আছে। এবং আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বক্তব্য বলেও দিয়েছেন। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও তো মনে হচ্ছে যে বাংলা ত্রাণ পায়নি এই যে বিভিন্ন বন্যার জন্য, এই যে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এটা তো কাঁটা হয়ে কোথাও গিয়ে বিজেপি সাংসদদের মনে খচখচ করবেই। ভোটারদের সামনে গিয়ে দাঁড়াতে হবে তো। তাই বোধহয় তিনি উত্তরবঙ্গকে ওই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মানচিত্রে যোগ করে দেওয়ার কথা বলেছেন। এটা ভেবেছেন এটাও তো তৃণমূলের হাতেই তরুপের তাস হয়ে যাবে। এবার তো তৃণমূল বঙ্গভঙ্গের অভিযোগ নিয়ে ঝড় তুলে দেবে মশাই। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ,
এইসব উস্কানি, এইসব সুরসুরি, ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। দেখুন, সোশ্যাল মিডিয়াটা তো চেক করতে পারছি না, এখানে বসে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমি নিশ্চিত জানেন তো এতক্ষণে লর্ড কার্জেনের সাথে সুকান্ত মজুমদারের ছবি টবি দিয়ে মিম বেরিয়ে দেওয়ার, এটাই নিশ্চয়ই সবাই বলবেন যে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র হচ্ছে। শুনলেন তো কুণাল ঘোষ কী বললেন। কাল থেকে এই পয়েন্টটাই হিট করবে তৃণমূল। আজ হিটারের ভূমিকায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভায় হিট করেছেন একদিকে বিজেপিকে, আর একদিকে আরও নির্দিষ্ট করে বিজেপির ওই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে তার ব্যক্তিগত জীবন নিয়ে। এটা অবশ্য প্রথম নয়, গত লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ও ওই সৌমিত্র খাঁয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছিলেন। কোথাও কি যেন মনে হচ্ছে না কমন টার্গেট এবং সফট টার্গেট, ওই নরম মাটি পেলে সবাই আঁচড়ায় না। আচ্ছা, সৌমিত্র খা কি খুব নরম সরম মানুষ কি জানি, কিন্তু সবাই কিন্তু দিচ্ছেন তাকে, জানেন তো, স্ট্রেট। অভিষেকের আক্রমণ নিয়ে একটু হইচই অবশ্য হলো, কিন্তু তাতে কি হলো, যেটা হলো না ওই বলছিলাম ইস্যুর বদলে নন ইস্যু সেরকম জিনিস, কিন্তু সেটা আমাদের কি লাভ হলো? আমাদেরও লাভ হলো, নন ইস্যু নিয়েও লাভ হয়। কী লাভ হলো? দেশবাসী দেখলেন, গোটা দেশের মানুষ, বাঙালিরা কিভাবে কাদা ছোড়াছড়ি করে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আশ্বস্ত হলো যে মন্ত্রিত্ব না পেয়ে এই সৌমিত্র খা বেসুরো কথা বলছিলেন, হুমকি দিয়ে দিয়েছিলেন মোটামুটি, এই ছাড়লাম, না দিলেই ছাড়লাম, এরকম একটা ব্যাপার ছিল আর কি। আবার উল্টো দিকে তারপরে তৃণমূল বলছিল যে 3 জন সাংসদ তারা নাকি যোগাযোগ টোগাযোগ রাখছেন, এটা ভাসিয়ে দেওয়া হয়েছিল আর কি। ভেতরে ভেতরে একটা আশঙ্কা থাকতে পারত, কিন্তু এই দিনের পর যার যার নাম উঠেছিল তার মধ্যে তারা ধরে নিতে পারেন 2-2 4 অন্তত এক্ষেত্রে হচ্ছে না। যে খোঁচাটা সংসদে দাঁড়িয়ে অভিষেক দিলেন, তারপর অন্তত একজন সাংসদের ক্ষেত্রে এই ধরনের কোনো সম্ভাবনা রইল না। দেখুন, কোনো মানুষই না ব্যক্তিগত জীবনের জায়গাটায় খোঁচা সইতে পারেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে খোঁচাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি? এটাই যদি দস্তুর হয়ে যায় তাহলে তো প্রত্যেককেই কিছু না কিছু সহ্য করতে হবে, কারুর ভাল লাগবে তো সেটা। কাঁচের ঘরটা কিন্তু সবারই রয়েছে। So now I come to D, deprive, like the honorable member has deprived his wife. Please, what have you done for the homeless in the cities, in the towns, in the villages? Please सुनिए, जो इस सदन का एक मिनट, जो इस सदन का मेंबर नहीं है, आप इनका बारे में बोल नहीं सकता। सर, मैं आपसे इतना पूछना चाहता हूँ, पश्चिम बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी सदन के सदस्य है, नहीं है? तो उन्होंने क्यों टिप्पणी किया? सर, आप अपना पद का मान रखिए सर, उनको उठ के बोलिए, माफी मांगेगा। आपको कंटिन्यूस करना है तो करिए, उनका नाम सदन के रिकॉर्ड से निकाल दिया है, नहीं करना है तो आप डायरेक्शन मत दिए कि उनको माफी मंगाइए। आप मुझे डायरेक्शन नहीं दे सकते, मैंने उनका नाम निकाल दिया, ऐसे कई बार हुआ है सदन में, पहले निकाल दिया। একটা কথা বললাম, যাদের কোনো কাজ নেই, যে তৃণমূল কংগ্রেস দলটাই নচ্ছার, সেসব নিয়ে আমার কোনো চিন্তা নেই, শুধু ওকে আইনাটা দেখাচ্ছিলাম যে আপনি একটা বড় চোর। হ্যাঁ, সেখান থেকে যে ব্যক্তিগত আক্রমণ করলেন উনি, সেটা তো ওনার কাজ, কারণ ওদের তো কালচার কৃষ্টি বলে তো কিছু নেই, চোরে ডাকাতদের কোনো কালচার কৃষ্টি হয়। সংসদে ব্যক্তিগত বিষয় নিয়ে কাদা ছড়াছড়ি হলো, স্পিকার অত্যন্ত কড়া পদক্ষেপ নিলেন, কড়া অবস্থান নিলেন, এগুলো হলো আর কি। কিন্তু এগুলো সব ভুলে যান, একজন বাঙালি আর একজন বাঙালির ব্যক্তিগত জীবন নিয়ে একটা কটূক্তি করলেন, আর গোটা দেশ লোকসভার সম্প্রচার দেখছেন তো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে এই বক্তব্য পৌঁছতে পারে। ইংরেজিতে বলা হয়েছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সোশ্যাল মিডিয়ার সুবাদে মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামসও এই ক্লিপটা দেখতে পারেন। তার মানে গোটা বিশ্ব এমনকি মহাকাশবাসীও দেখবে বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের সংসদে সদস্যদের ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছড়াছড়ি হয়, আর ভারতবাসী দেখবেন বাঙালিকে আক্রমণ করে, এইভাবে আক্রমণ করে। তাহলে তারা কাঁকড়ার জাত, এই ন্যারেটিভটা অন্য জায়গার থেকে চলে আসতে খুব বেশি তো সময় তো লাগবে না। আর দুদলের তরুণ তুর্কিরা তারা বুঝবেন রাজনীতি করলে বোধহয় এইরকমই করতে হয়। তাহলে যেটা এখন পার্লামেন্টে হলো, এরপর সেটা বিধানসভায় হবে, তারপর সেটা পাড়ায় পাড়ায় শুরু হয়ে যাবে। দেখুন, সংসদে গরিমার গ্রাফটা চচ্চর করে নামছে,
বিধানসভার অলিন্দ, সেখানেও তো প্রায় এটারই একটা মানে এত দ্রুত দিল্লির থেকে আসলে সংসদ, লোকসভা আর এখানে বিধানসভা দুটোর মধ্যে একটা যোগাযোগ তো আছেই। কি সুন্দরভাবে চলে এলো দেখুন। আর যেটা বিধানসভার অলিন্দে হলো সেটাও কি খুব কাঙ্ক্ষিত। শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে তারা ওয়াকআউট করেছিলেন, আর তখনই পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক, তাকে উত্তেজিত হয়ে কিছু বলেন। এবার শুভেন্দুর নির্দেশে দুজনের মধ্যে যখন উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সেটা রেকর্ড করেছিলেন বিজেপির এক বিধায়ক, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছে। এবার অভিযোগ কি, শুভেন্দু যখন ভোট প্রচারে পূর্বস্থলীতে গেছিলেন তখন তপন চট্টোপাধ্যায়ের মেয়ের পরীক্ষার রেজাল্ট নিয়ে কটূক্তি করেছিলেন। তার সম্পত্তি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছিল সেটাও নাকি ভুল ছিল, এটাই অভিযোগ করেছেন তপন চট্টোপাধ্যায়। আজ শুভেন্দুকে বিধানসভায় পেয়েই চ্যালেঞ্জ করে তপন চট্টোপাধ্যায়, আর তারপর বিজেপি আর তৃণমূলের বিধায়ক মুখোমুখি হয়েছেন। এরকম হলে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। মাঝখান থেকে কি জানেন তো, ওই মাইনাস প্লাস যোগ হলে স্পার্ক করবে, আগুন ছিটকাবে, এগুলো তো আমরা জানি। আমাদের কি হবে, দুর্ভাগ্য আমাদের। এতদিন যা রাস্তায় অথবা কলতলায় হতো সেটা এখন আমরা এই যারা আমাদের কোথাও গিয়ে আমাদের ভবিতব্য স্থির করেন যে জায়গায় বসে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। আমরা আর আমাদের ভবিষ্যৎ নিয়ে কী ভাববো, আমরাও ওই কলতলাই খুঁজবো। এর থেকে কলতলায় বসে থাকাটা ভালো, জানেন তো। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। চিটিং পাস টাকা বড় বড় কথা বলছে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। হাস্যকর অভিযোগ। এখন বিরোধী দলনেতা দলের মধ্যে খানিকটা একা পড়ে গেছেন, কোণঠাসা হয়ে গেছেন এবং যেন তেন প্রকারে তিনি একটা নজর কাটতে চাইছেন। খুব খারাপ, আমি নিন্দা করছি। বিরোধী দলনেতাকেও বলছি যে আপনি যখন তৃণমূলের নেতা এবং মন্ত্রী ছিলেন তখন ওই বিধানসভার মধ্যে গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, আপনি নিজেও তার শরীর। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার রাতের ঘুম উড়ে গিয়েছিল। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম হয়ে নবান্নে পৌঁছেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সেই বিরোধী সত্তাকে বলেনি, বরং সেটাকে সুচতুরভাবে ব্যবহার করেছেন। যারা বর্তমানে তার বিরোধী তাদের পায়ের তলার কার্পেটটা যখন তখন তিনি টেনে সরিয়ে দেন, যাতে বিরোধীরা কিছু বলতে না পারে। বিরোধীদের যেটা বলার সেটাই তিনি বলে দেন, এবং বিরোধীদের যেটা করার, যে দাবি তোলার, সেটাই তিনি করেন। তাহলে বিরোধীদের জন্য আর পড়ে কী রইল? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি নির্মাণ ভাঙতে বলেছিলেন, রাস্তা জবরদখল তুলতে বলেছিলেন, তার মানে কি তিনি অভিযোগ তুলে দিয়েছিলেন যে সরকারি জমি জবরদখল হচ্ছে, চারপাশে বেআইনি নির্মাণ হচ্ছে। এগুলো সবই বিরোধীদের বলার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বলে ব্যবস্থা নিতেও বলেছিলেন। সেটা তখন তার মানে প্রথমে দাবিটা যখন তুলেছেন, অভিযোগটা যখন তুলেছেন, তখন তিনি বিরোধী। আর তারপর তিনি যখন বললেন 1 মাস সময় দিলেন, তার মধ্যে যাবতীয় কিছু এই বেআইনি যা হয়েছে, জবরদখল, বেআইনি নির্মাণ, সেগুলো সব ঠিক করতে বললেন, তখন তিনি প্রশাসক সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু দেখতে দেখতে সেই 1 মাস কিন্তু পার হয়ে গেছে। গত মাসের 24 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আর 27শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় ওই যুদ্ধবিরতি ঘোষণাও করেছিলেন। বলেছিলেন ফুটপাতের জবরদখলকারীদের সরে যাওয়ার জন্য 1 মাস সময় দেওয়া হোক। এবার যেদিন প্রথম ঘোষণা করেছিলেন সেই দিন থেকে ধরতে গেলে আজকে এটা কোথাও গিয়ে 1 মাস হয়ে গেল। কিন্তু যদি যেদিন থেকে যুদ্ধবিরতি ধরেন তাহলে আগামী রোববার সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে তো কোনো বাধা ছিল না এই সময়টার মধ্যে, যুদ্ধ যতই বিরতি হোক। তাহলে এই 1 মাসে প্রশাসনে বেআইনি নির্মাণ ভাঙতে কত দূর এগোলো? প্রশাসনের বুলডোজার চললো কোথায় কোথায়? দেখুন, বিরোধীরা হয়তো সেই হিসেব রাখতেও ভুলে গেছেন, কারণ তাদের সব কাজই তো মুখ্যমন্ত্রী করছে।
না, আমরা বরঞ্চ যেহেতু মুখ্যমন্ত্রী একটা কাজ দিয়েছেন, তাই জেলায় জেলায় গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কাজটা কত দূর এগোলো। যেটুকুনি খোঁজ খবর নিয়েছি তাতে কিন্তু বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সব জেলায় সমানভাবে ফলো করা হয়নি, মানে কর্তব্যে ফাঁকি থেকে গেছে। একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। কলকাতায় দখলদারি। গত মাসে 24 তারিখ শহরকে ধরেই জেলায় জেলায় দখলদারি হটানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 মাস পার, কি অবস্থা পরিস্থিতির? খোঁজ করল TV9 বাংলা। অরূপ মিনিস্টার আছেন, সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কি হলো এই 1 মাসে? সূত্রের খবর, হাওড়া সদরের ছবিটার কোনো পরিবর্তন হয়নি। হুগলির আরামবাগের মায়াপুর থেকে খানাকুল পর্যন্ত রাস্তার 2 ধারের জমি দখলমুক্ত হয়নি। উত্তরপাড়া, রিষড়া, চন্দননগরে দখলমুক্তের কাজ শুরু হয়েছিল। মাইকিং হলেও কাজ এগোয়নি বলে সূত্রের দাবি। আসানসোলে পুর নিগম এলাকায় কোনো দখলমুক্ত অভিযান হয়নি, শুধু সতর্ক করা হয়েছে পুরসভার তরফে। পূর্ব মেদিনীপুরে দীঘা হকারমুক্ত হয়েছে, কাঁথির কিছু অংশ, তমলুক কিছুটা দখলমুক্ত হয়েছে, এগরা আর হলদিয়া দখলমুক্ত হয়নি। আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসেছিল আমাদের মাননীয় দিদির, উনি বলেছিলেন এটা নিশ্চিত, কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক। দিদির একটা গাইডলাইন বাঁধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে ওদেরকে ওখানে শিফট করে, আমাদের চেয়ারম্যান সাহেব সেটা ভুলে গেছেন। মেদিনীপুরে খড়গপুর শহরের বেশিরভাগ অংশ এখনও দখল করে রাখা। পুরুলিয়া জেলার কোনো জায়গা দখলমুক্ত হয়নি, সতর্ক করা হয়েছে জবরদখলকারীদের শুধুমাত্র। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে 13 ও 16 নম্বর ওয়ার্ডে এখনও একের পর এক সরকারি জমি দখল হয়ে রয়েছে বলে অভিযোগ। বাঁকুড়া শহরের ফুটপাত অনেকাংশে দখলমুক্ত হলেও শহরের কাঠজুরিডাঙ্গা, লালবাজার, পোস্ট অফিস মোড় সহ বিভিন্ন রাস্তার ফুটপাত এখনও দখলদারদের দখলেই। বীরভূমের দুবরাজপুরে একদিন প্রচার হয়েছিল বটে, কিন্তু কোনো উচ্ছেদ বা দখলমুক্ত অভিযান হয়নি। নলহাটি শহরেও দখলমুক্ত করার কাজ শুরু হয়নি। রামপুরহাটে 50% জবরদখল মুক্ত হয়েছে। সিউড়ি শহরে দখলমুক্ত করার কাজ শুরু হয়েছিল, 2 দিন কাজ চলার পর বন্ধ হয়ে গেছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দখলদারি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 1 মাস ধরে দেখা গেল গজলডোবা সহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন উচ্ছেদ অভিযান হয়েছে। গতকালও ময়নাগুড়িতে বুলডোজার চলেছে, কিন্তু একইভাবে কিছু অবৈধ রিসর্টে কোনো অভিযান হয়নি বলেই অভিযোগ। তার মানে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, অনেক জায়গাতেই হয়নি। এবার যেখানে হয়নি সেখানকার মানুষজন তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সম্মান দেন কিনা আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি। 1 মাসটা আর কিছুদিন এক্সটেন্ডেড হোক, কিন্তু সম্মানটা দিন। দেখুন, রাজ্য সরকারের প্রধান যিনি, তাকে তো আমাদের সম্মান করতেই হবে, তার বক্তব্যকে সম্মান করতেই হবে, নাহলে আমাদের জায়গাগুলো ঠিকঠাক থাকবে কি করে? রাজ্যও তো অনেক কিছুকে সম্মান দিচ্ছে না। প্রত্যেক বছর এই দিনে মহানায়ক সম্মান দেয় রাজ্য। এবছর মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার মানে এবার থেকে তাকে আমরা মহানায়ক পুরস্কার জয়ী বলে ভাবতে পারবো। আগে যেরকম মহানায়ক পুরস্কার পেয়েছিলেন নুসরত জাহান, তার আগে সোহম, দেব। এবার একটা কথা মনে হচ্ছে জানেন তো, তার মানে মহানায়ক সম্মান পেতে গেলে শুধু অভিনেতা হলে হবে না, চলচ্চিত্রে অবদানটা শুধু বিচার্য না, একসঙ্গে জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি হলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। হ্যাঁ, যিশু পরমব্রতরাও মহানায়ক সম্মান পেয়েছেন, কিন্তু তা বাদ দিয়ে বাকিদের সংখ্যাটা, মানে তৃণমূলের সাংসদ আর বিধায়কদের মহানায়ক সম্মান পাওয়ার রেশিওটা একটু বেশি। তার মানে কি, ওই যে অভিনেতা, তাদের অভিনয় ক্ষমতাটা রাজনীতিতে এলেই পূর্ণতা পায়। আর কে লক্ষণ, তার কথা মনে পড়ে গেল জানেন তো, এই ক্ষেত্রগুলোতে না এইরকম বিখ্যাত মানুষগুলো না এত অসাধারণভাবে আমাদের জন্য রাস্তা দেখিয়ে গেছেন, পরিস্থিতি ব্যাখ্যা করে গেছেন, এখন আমাদের আর কিছু বলার থাকে না। আরে বিখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষণ, তার বিখ্যাত আর একটা কার্টুনের চরিত্র হচ্ছে দ্য কমন ম্যান।
সাধারণ মানুষ আপনার আমার মতো নিজেই নিজেকে কার্টুনের ক্যারেক্টার করে নিয়েছিলেন তিনি একবার লিখেছিলেন, যবের থেকে কার্টুনগুলো রাজনৈতিক নেতা হয়ে গেল তবে থেকে আমি নেতাদের কার্টুন আঁকা ছেড়ে দিয়েছি। মহানায়ক সম্মান প্রাপকদের তালিকা দেখলে মনে হবে সিনেমা দেখে আর লাভ নেই, জানেন তো, অভিনয় দেখতে হলে নেতাদেরই ফলো করা উচিত, কারণ যে হারে পুরস্কার পাচ্ছেন এই নেতারাই হচ্ছেন আসল অভিনেতা।